মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বাড়িটা শহরের একটেরে, সীমানার বাইরেও বলা যায়। হঠাৎ দেখলে একটা সাবেক কেলে গির্জা বলে মনে হয়। খুঁজে খুঁজে এই বাড়িটাতেই নিশ্চিত ওর স্টুডিও করেছে। শহরের কলরব ব্যস্ততার থেকে দূরে একান্তে বসে কাজ কারবারের পক্ষে এই প্রাচীন নিরিবিলি বাড়িটা নাকি চমৎকার। তাছাড়া আশেপাশে একটা জংলা আভাসও আছে। বাড়িটার চারপাশ ঘিরে অনেকটা জমি, সাবু আর বড় বড় দেবদারু গাছে ভর্তি। পেছন দিকে একটা বড় গোছের খালও আছে। এককালে নাকি এই খাল পথে বড় বড় ছিপ অন্ধকার রাত্রে নিঃশব্দ কুমিরের মতো ভেসে চলত শিকারের সন্ধানে। শোনা যায় তারা নাকি চট্টগ্রাম থেকে ছিটকে আসা জলদস্যুর দল, কিন্তু সে বহু বছর আগেকার কথা। এখন সপ্তাহে একবার করে গঞ্জ ফেরত ব্যবসায়ীদের নৌকো ছাড়া খালের জলে আর কিছুই দেখা যায় না। নিশ্চিত কিন্তু এই পাণ্ডব বর্জিত জায়গাতেই একটা স্টুডিও খুলে বসেছে। নাম করা শিল্পী সে। তৈলচিত্র আর প্লাস্টারের মূর্তি গড়ায় আন্তর্জাতিক খ্যাতি আছে তার। অদ্ভুত প্রকৃতির লোক এই নিশ্চিত। তার বহু ছবি, বহু মূর্তি দেশ বিদেশে প্রদর্শনীতে পুরস্কার লাভ করেছে, প্রচুর দামে বিক্রি হয়েছে। শিল্প রসিক বহু নরনারী তার শিল্পকে দেখেছে, তারিফ করেছে, কিন্তু শিল্পীকে বিশেষ কেউই দেখতে পায়নি। কত অভিনন্দন সভা থেকে আমন্ত্রণ এসেছে, নিশীথ সাড়া দেয়নি। কত অনুরাগীর আসরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ এসেছে, অসুস্থতার অজুহাতে সে উপস্থিত হয়নি। এমনকি নিজের একটা ছবি তাও সে কোনোদিন আঁকেনি। নিশীথের এই আত্মগোপনের রহস্য আর কেউ না জানলেও একটি মানুষ জানত, সেই রোমাঞ্চর বিখ্যাত গোয়েন্দা প্রতুল লাহিড়ী। পাঠক পাঠিকারা এতক্ষণে নিশ্চয়ই অপরাধের গন্ধ পেয়ে সচকিত হয়ে উঠেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে যে নিশীথের আত্মগোপন রহস্যের মধ্যে অপরাধের লেশমাত্র গন্ধ নেই। আসলে ব্যাপারটা হচ্ছে এই, নিশীথ লোকটা দেখতে অত্যন্ত কুৎসিত। শুধু কুৎসিত নয়, একেবারে হত কুৎসিত। মুখের গঠন অনেকটা এপ ম্যান বা গরিলার মতো। হাত দুটো অস্বাভাবিক দীর্ঘ এবং রোমশ। সারা জীবন যে সুন্দরের পুজো করে আসছে, তার প্রতি সৌন্দর্য দেবতার কেন যে এতখানি অকরুণ উপেক্ষা, তা বোধ করি ভগবানই জানেন। কিন্তু নিজের কদাকার চেহারার জন্য নিশীথের লজ্জা, বেদনা, অভিমানের অন্ত ছিল না। তার শিল্পকলার নিদর্শন দেখে কত অনুরাগিনী নারী অনুরাগপত্র পাঠিয়ে তার দর্শন প্রার্থিনী হয়েছে। প্রথম প্রথম দু একজনকে সে আসতেও লিখেছিল, কিন্তু দেখা হলে কেউ বা তাকে মনে করেছিল ভৃত্য, কেউ বা আতঙ্কে চিৎকার করে পালিয়ে গেছিল। সেই থেকে আমার বন্ধু নিশীথ লোকচক্ষুর অন্তরালে এই নির্জনবাস বেছে নিয়েছে। সেই থেকেই বিখ্যাত শিল্পী নিশীথের আত্মগোপনের পালা শুরু। আমি ওর বাল্যবন্ধু প্রতুল লাহিড়ী। ওর জীবনের এই মর্মান্তিক ট্র্যাজেডি আমার অন্তরকে স্পর্শ করেছিল, তাই এই নির্জনবাসের মধ্যে আমি ছিলাম নিশীথের একমাত্র অবসর সঙ্গী। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য প্রণব রায়ের লেখা নীল রুমাল। প্রণব রায়ের জন্ম 1908 সালে। পড়াশোনা করেছেন প্রথমে ব্রাহ্ম বয়েজ স্কুলে ও পরে সিটি কলেজ থেকে। রোমাঞ্চ, নাগরিক, নরনারী, কল্লোল ইত্যাদি পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রথম জীবনে। পরে কাজী নজরুল ইসলামের ডাকে গীতিকার হিসেবে যোগ দেন HMP-তে। প্রায় 2000 গানের পাশাপাশি লিখেছেন বহু সিনেমার কাহিনী ও চিত্রনাট্য। লিখেছেন অসংখ্য গল্প, উপন্যাস, যার মধ্যে বিখ্যাত ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, চৈতিবাইয়ের মামলা, শঙ্খচূড়, রাজকন্যা এবং বহুরূপী। 1975 সালের অগস্ট মাসে তিনি প্রয়াত হন। সানডে সাসপেন্সে এর আগে প্রণব রায়ের লেখা আসল নকল বলে একটি গল্প আমরা আপনাকে শুনিয়েছি। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত প্রণব রায় সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে নীল রুমাল। সেদিনও সন্ধ্যের পর আমি গেছিলাম স্টুডিওতে। বাইরে শীতের রাত কুয়াশায় থমথম করছে।
মাঝে মাঝে ঝোড়ো বাতাসও দিচ্ছে। দেবদারু শাখাপুঞ্জের ভেতর দিয়ে তার অতৃপ্ত আত্মার আক্ষেপের মতো আওয়াজ শোনা যাচ্ছে। পাইপটা আরেকবার ধরিয়ে বললাম, কি বলছিলে? ও স্বপ্নের কথা। দেখো, মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যে স্বপ্ন দেখে তার সঙ্গে অবচেতন মনের সংযোগ আছে। কথাটা সোজা করে বলি, মানুষের গোপন ইচ্ছা, গোপন বাসনা অনেক সময় তার স্বপ্নের রূপ ধরে ওঠে। যেমন ধরো, তুমি গায়ক নও, অথচ গান অত্যন্ত ভালোবাসো, গান গাইবার একটা গুপ্ত ইচ্ছাও আছে প্রবল। তুমি কোনোদিন স্বপ্নে দেখতে পারো যে বিরাট সভায় বসে গান গাইছো, লোকে তোমার অজস্র প্রশংসা করছে। অবশ্য মনোবিজ্ঞানীরা বলেন সব জিনিসেরই ব্যাখ্যা আছে। থাক তোমার মনোবিজ্ঞানীদের কথা। স্বপ্নের মাঝে এমন কিছু ঘটে বিজ্ঞান দিয়ে যার ব্যাখ্যা চলে না, যা নিতান্ত অস্বাভাবিক। একটা অসমাপ্ত নারী মূর্তি নিয়ে নিশীথ কাজ করছিল আমার দিকে পেছন ফিরেই সেই কথাগুলো বলল। আমি মৃদু হাসলাম। দেখো নিশীথ, গোয়েন্দাগিরি করতে করতে শেষ অবধি এই জেনেছি যে অস্বাভাবিক বলে দুনিয়ায় কিছুই নেই। লোকের মুখে মুখে শুনে বা খবরের কাগজের রিপোর্টে পড়ে যে ঘটনাটা অস্বাভাবিক বলে মনে হয়, বিশেষ পরিবেশ বা অবস্থার মাঝে তাকে দেখলে নিতান্ত স্বাভাবিক বলেই মনে হয়। কেননা জীবনে ভালোটাও যেমন স্বাভাবিক, তেমনি মন্দটাও ঠিক ততখানি স্বাভাবিক নিশীথ। কিন্তু স্বপ্ন? নিশীথের হাতের কাজ হঠাৎ থেমে গেল। স্বপ্ন তো ঘটনা নয়, স্বপ্ন জিনিসটাই অবাস্তব। অবাস্তবের ব্যাখ্যা তুমি কি করে করবে প্রথম? আগের স্বপ্ন কাহিনীটা শুনি, তারপর না হয় চেষ্টা করা যাবে ব্যাখ্যা করবার। নিশীথ আবার কাজে হাত লাগিয়ে বলল, তুমি যুক্তি তর্কবাগীশ মানুষ। তোমার কাছে আমার এই স্বপ্ন কাহিনী হয়তো আষাঢ়ে গল্পের মতো মনে হবে। মন্দ কি? সোফার হাতলের ওপর দুটো পা তুলে দিয়ে পাইপে আরাম করে একটা টান দিয়ে বললাম, শীতের এই ঠান্ডা রাতে আষাঢ়ে গল্প জমবে ভালো। আজকের মতো কাজ বন্ধ করে গল্প শুরু করো। নিশীথ বলল, ভেবেছিলাম আমার স্বপ্নের কথা কোনোদিনও কাউকে বলবো না, কারণ এই কাহিনী যত মধুর তত ভয়ঙ্কর। সবচেয়ে সেরা মদ আর সবচেয়ে উগ্র বিষ একসঙ্গে মিশিয়ে খেলে যা হয়, সে স্বপ্নের কথা মনে পড়লে আমার অবস্থাও হয় ঠিক তেমনই। সে যে কি অদ্ভুত অনুভূতি তা তোমায় বলে বোঝাতে পারবো না প্রতুল। আনন্দ যে এত যন্ত্রণাদায়ক হয় আগে তা জানতাম না। বেশ বলি, শোনো প্রতুল। হাতের যন্ত্র ফেলে দিয়ে নিশীথ এতক্ষণে ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরাল। এতক্ষণ যে ঝোলানো আলোটার নিচে নিশীথ কাজ করছিল, সেটা এখন ওর পেছনে। তার পরিবর্তে নিশীথের মুখে পড়েছে আমার সামনে টেবিলের উপর যে রিডিং ল্যাম্প, তারই মৃদু আলো। সে আলোটা নিচু দিক থেকে মুখে পড়ায় তার গরিলাকৃতি মুখটা যেন সত্যি পশুর মতো বিভৎস হয়ে উঠেছে। আমি স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম। বাইরে শীতের ঝোড়ো হাওয়ার আর্তনাদ একটা খোলা জানলা দিয়ে ঘরে আসছে। দুলছে ঘরের ঝোলানো আলোটা, আর আলো আঁধারির বিচিত্র ঢেউ খেলে যাচ্ছে দেওয়ালে দেওয়ালে। আজও সেই স্বপ্নের কথা মনে হলে আমি যেন কিরকম হয়ে যাই প্রতুল। কেমন একটা অস্থির আতঙ্ক আমায় যেন পাগল করে দেয়। মনে হয় সারা জীবন বুঝিয়ে যন্ত্রণা ভোগ করে কাটাতে হবে আমাকে। বলতে বলতে নিশীথ এগিয়ে এসে আমার সামনে বসল। ধীরে ধীরে ওর মুখের পাশব ভাব বদলে গিয়ে প্রশান্ত হয়ে গেল। চোখ দুটো আস্তে আস্তে বুজে এলো। হাত দুটো জোড় হয়ে বুকের কাছে উঠে এলো। নিশীথ বলতে লাগলো, কিন্তু অসীম করুণা ভগবানের। আমার এ ভাব কয়েক মুহূর্তের বেশি থাকে না। যখন মনে পড়ে যায় স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন, শুধু স্বপ্নই, তখনই নিশ্চিন্ত প্রশান্তিতে মন আবার সুস্থ হয়ে ওঠে। আমার পাইপটা নিভে গিয়েছিল, কিন্তু আমার স্থির দৃষ্টি তখনও নিশীথের মুখের ওপর। ছাই ঝাড়বার জন্য পাইপটা ঠুকতেই
নিশীথ যেন ধ্যান থেকে জেগে উঠল। মৃদু গম্ভীর গলায় ধীরে ধীরে সে বলতে শুরু করলো, ঠিক 1 বছর আগেকার কথা। তারিখটা ছিল আজকেরই মতো 13 ডিসেম্বর, আর রাতটাও ছিল ঠিক এমনই ঝোড়ো কনকনে। পরের দিনই একখানা পোর্ট্রেট সম্পূর্ণ তৈরি করার কথা ছিল, কেননা সেটা জাহাজে করে বিদেশে যাবে। তাই স্টুডিওতে সারাদিন কাজ করে ছবিখানা যখন শেষ করলাম, তখন সন্ধে উতরে গিয়েছে। সারাদিন এক নাগারে 14-15 ঘন্টা কাজ করে ক্লান্তিতে শরীর যেন ভেঙে পড়েছিল। সেদিন তুমিও আসোনি প্রতুল। খানিকক্ষণ গল্প করে কাটাবারও সময় ছিল না তখন। ভাবলাম আজ সকাল সকাল বিশ্রাম নেব। ক্লান্তিতে বাড়ি ফেরারও উৎসাহ ছিল না। যদিও বাড়ি আমার স্টুডিও থেকে 1/2 মাইল দূরে। নেপালি চাকরটাকে 1 কাপ কফি আর 2 টুকরো রুটি দিতে বলে রাত্রির মতো তাকে ছুটি দিয়ে দিলাম। স্টুডিওর চাবি আমাকে দিয়ে সে তার ঘরে চলে গেল। তুমি জানো, এই হলটার পশ্চিম দিকে যে ছোট ঘরখানা, সেখানে একখানা লোহার খাটে আমার বিছানা সব সময় পাতা থাকে, কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নেবার জন্য। কফি আর রুটি খেয়ে কোনো রকমে বিছানায় গিয়ে শুয়ে রইলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভেঙে গেল দেবদারুর শাখায় শাখায় ঝোড়ো হাওয়া আর কাতরানির শব্দে। বাইরে শীতের রাত ঘন কুয়াশায় ঠিক এমনই থমথম করছে। ঘুম ভাঙার পর ইচ্ছে হলো পোর্ট্রেটটাকে একবার ভালো করে দেখি, যদি আর 1-2টুকু তুলির টান দরকার হয়। আমার শোবার ঘরের মোটা পর্দা ঠেলে এই হলের মধ্যে এসে দাঁড়ালাম। হলের ঝোলানো বাতিটা তখনও জ্বলছিল, বোধহয় নিভিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। সেই আলোয় এক অদ্ভুত দৃশ্য দেখলাম। আলোর সামনে, হলের মাঝখানে, পোর্ট্রেটটা ইজেলের উপর দাঁড় করানো, আর তারই সামনে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে একটি মেয়ে। ঘন নীল রঙের সিল্কের পোশাক তার পরনে, শুধু অনাবৃত কাঁধ দুটি শঙ্খের মতো সাদা। মসৃণ কালো চুলগুলি কাঁধ পেরিয়ে আর নিচে নামেনি। বোঝা গেল এদেশের মেয়ে নয়, বিদেশিনী। পাশের সোফায় মেয়েদের একটা টুপি আর ফারকোট পড়ে আছে। জীবনে এতখানি আশ্চর্য আর আমি কখনো হইনি। রাত তখন কত কে জানে। এত রাতে এই নির্জন স্টুডিওর মধ্যে অচেনা বিদেশিনী মেয়েটি এলো কেমন করে? কেনই বা এলো? এ কি স্বপ্ন, না সত্যি, না না ভৌতিক ব্যাপার? আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কে? মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবিষ্ট মনে ছবি দেখছিল। আমার গলার আওয়াজে চমকিয়ে ফিরে তাকালো। আশ্চর্য, ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। মনে হলো পোর্ট্রেট থেকে জ্যান্ত হয়ে নেমে মেয়েটি যেন হলের মাঝখানে এসে দাঁড়িয়েছে। আজ 7 দিন এই চেহারাই তো আমি রং আর তুলি দিয়ে এঁকেছি। সেই সবুজ আবু চোখের তারা, সেই স্ফুরিত রক্তবর্ণ ওষ্ঠ, সেই পানের মতো মুখের গঠন, পোশাকটার সঙ্গে ছবিটা হুবহু মিলে যাচ্ছে। পা পর্যন্ত ঝোলানো কাঁধ কাটা গাঢ় নীল রঙের সিল্কের পোশাক। ছবি কি কখনো জীবন্ত হয়? না 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 না, আমার দৃষ্টি বিভ্রম হয়েছে। মনে করে দেখলাম, না, অন্যদিনের মতো আমি তো আজ হুইস্কি খাইনি। তবে কি দেখছি? কয়েক সেকেন্ড চুপ করে থেকে মেয়েটি কুণ্ঠিত স্বরে বললে, ক্ষমা করবেন, আমি না বলে ছবিখানা দেখছিলাম। যদিও আমার এই ছবিখানা আঁকবার ফরমাশ আমিই দিয়েছি, তবু চিত্রকরের দেখা পেলে আমি ক্ষমা চেয়ে নিতাম। তার প্রয়োজন হবে না। ছবির মালিকের ছবি দেখবার নিশ্চয়ই অধিকার আছে। মেয়েটির ঈষৎ স্ফুরিত ঠোঁটের ফাঁক দিয়ে এক টুকরো হাসি দেখা গেল। বললে, অনেক ধন্যবাদ। আমি বললাম, আপনি তাহলে বারবারা স্মিথ। নিজে এসে সিটিং না দিয়ে পোর্ট্রেট আঁকবার জন্য ফটোগ্রাফ পাঠিয়েছিলেন কেন জানতে পারি কি? আমি এক মার্চেন্ট অফিসে স্টেনোগ্রাফারের কাজ করি, আসবার সময় পাই না। কিন্তু আমার বরাবরের ইচ্ছে ছিল এখানে আসবার, চিত্রকরের সঙ্গে দেখা করার। বারবারা 2 চোখে আগ্রহ ফুটে উঠল। বললাম, তার সময় কি এই অন্ধকার ঝোড়ো শীতের রাত? আপনি একা শহরের বাইরে এত দূর এলেন কি করে? কেই বা আপনাকে ওই দরজা খুলে দিল? অনেক খুঁজে আমায় আসতে হয়েছে। এসে দেখলাম দরজা খোলাই আছে। ভেতরে ঢুকে 2-3 বার ডাকলাম, কোনো সাড়া পেলাম না। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিখানা দেখছিলাম, তখন আপনি এলেন। বারবারা কি সত্যি কথা বলছে? এত রাত্রে স্টুডিওর দরজা খোলা ছিল? তাই হবে। টেবিলের উপর ওই তো চাবি পড়ে আছে, বন্ধ করতে আমি নিশ্চয়ই ভুলে গিয়েছি। বারবারা বলতে লাগলো, কাল আমি সান ফ্রান্সিসকো চলে যাব।
কাল হয়তো আসবার সময় হবে না, তাই এলাম আজকে। রাত অবশ্য অনেক হয়েছে, তবু তো চিত্রকরের সঙ্গে দেখা করার সুযোগ হারায়নি। কোথায় চিত্রকর? একবার দেখা হবে না? বারবার সাগ্রহ কণ্ঠস্বর মধুর বাজনার মতোই বেজে উঠল। সে কণ্ঠস্বরে ছিল উৎসুক আশা আর গভীর গভীর শ্রদ্ধা। বারবার আবার জিজ্ঞাসা করল, চিত্রকরের সঙ্গে আজ দেখা হবে না? হবে, আজ রাত্রেই দেখা হবে, আপনি চলে যাওয়ার আগেই। বারবার সবুজ আবু চোখের তারায় প্রত্যাশার আনন্দ। ঊর্ধ্বমুখী ফুলের মতো আমার দিকে মুখ তুলে সে জিজ্ঞাসা করল, কোথায় তিনি? এই স্টুডিওতেই তিনি আছেন। এই স্টুডিওতেই আছেন? আমার ভাগ্য ভালো দেখছি। চলুন না, আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলুন। বারবার আমার দিকে এক পায়ে গিয়ে এলো। বাধা দিয়ে বললাম, দাঁড়ান। আমার কণ্ঠস্বরে কি ছিল জানি না, বারবার স্তব্ধ হয়ে থেমে গেল। তার আগে একটা কথা আমার বলবার আছে। আর্টিস্ট নিশীথ সেনের সঙ্গে আপনি দেখা করতে এসেছেন বটে, কিন্তু দেখা না করে ফিরে যাওয়াই ভালো। যাবার সময় আপনার ছবিখানা আজই নিয়ে যেতে পারেন। বারবার কয়েক মুহূর্ত আশ্চর্য চোখে তাকিয়ে রইল, তারপর বলতে লাগলো, কেন এই কথা বলছেন? আর্টিস্ট নিশীথ সেনের সঙ্গে দেখা না করাটাই ভালো কেন? না না না, তা হতে পারে না। দেখা আমি করবই। তার সঙ্গে দেখা না করে আমার সান ফ্রান্সিসকো যাওয়া হতে পারে না। কেন বলুন তো? আপনার ছবিখানা কি মন মতো হয়নি? কোনো ত্রুটি রয়ে গিয়েছে? না না, মোটেই তা নয়। এমন চমৎকার পোর্ট্রেট আমি জীবনে কখনো দেখিনি। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার ছবি। আর্টিস্টকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাতে চাই। আপনার সে কৃতজ্ঞতা আমি পৌঁছে দেবো আর্টিস্টের কাছে। ধন্যবাদ, কিন্তু আমি বড় আগ্রহ নিয়েই এসেছি। বেশ, তো আপনি ছবি ভালোবাসেন। এই স্টুডিওতে আর্টিস্টের আঁকা আরও অনেক ছবি রয়েছে, এগুলো দেখে যান, আপনার আগ্রহ মিটতে পারে। অধীর স্বরে বারবার বললে, শুধু সৃষ্টিই দেখে যাব? স্রষ্টাকে দেখে যাব না? স্রষ্টাকে দেখতে পাওয়া যায় না, যেমন দেখতে পাওয়া যায় না বিধাতাকে। রাত অনেক হলো, আপনি ফিরে যান মিস স্মিথ। নিজের কণ্ঠস্বর আমার নিজের কাছেই রূঢ় লাগলো। বারবার আর সবুজ আবহ চক্ষু ম্লান হয়ে এলো। ধীরে ধীরে শুভ্র হাত দুটি জোর করে বুকের কাছে তুলে ধরল। তার ডান হাতের মুঠির মধ্যে ছোট্ট একখানি নীল রুমাল, নীল পদ্মের একটি উড়ির মতো। বারবার বলতে লাগলো, আপনি কে তা আমি জানি না। যেই হন, আপনাকে মিনতি করছি, চিত্রকরের সঙ্গে একবার দেখা করতে দিন। আমি শপথ করছি আমি তার বেশি সময় নষ্ট করব না। আপনি জানেন না আমি আর্টিস্ট সেনের ছবির কতখানি অনুরাগিনী। তার ছবি আমার কতখানি ভালো লাগে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কলকাতা, প্যারিস, বার্লিন, রোম, পিকিং, পৃথিবীর যেখানে যেখানে তার ছবির প্রদর্শনী হয়েছে সব জায়গায় আমি ঘুরে এসেছি। আর্টিস্ট সেন আমার কাছে দেবতা। কত রাত্রে আমি তার স্বপ্ন দেখি। বারবার চোখ মুখের ভাব আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কেননা তার মুখের সামনে ছিল ঝোলানো আলোটা, কিন্তু আমার মুখ তার দৃষ্টির সামনে অন্ধকারে অস্পষ্ট। আমি দাঁড়িয়েছিলাম ঝোলানো আলোটা পেছনে রেখে। আমার এই আত্মগোপন যে ইচ্ছাকৃত তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো প্রতুল। বারবার তখনও মিনতির ভঙ্গিতে বলে চলেছে, দয়া করুন, আমাকে ফিরে যেতে বলবেন না। আর্টিস্ট সেনকে, আমার স্বপ্নের দেবতাকে একবার দেখেই আমি চলে যাব, আমি শপথ করছি। উত্তেজনায় বারবার গাল দুটি রক্তাভ হয়ে উঠেছে। ঘন নিঃশ্বাসে তার নাসারন্ধ্র, তার পিবর বক্ষ ফুলে ফুলে উঠছে। বারবারা, সুন্দরী সুতনু বারবারা বলছে, আমি আর্টিস্ট সেনের অনুরাগিনী, আমি তার স্বপ্ন দেখি। ও প্রতুল, আমার তখন মনে হয়েছিল আমি খুব দামি নেশা করেছি, আর সেই নেশা আমার মাথার মধ্যে রিমঝিম করছে। তবুও কণ্ঠস্বর আরো রূঢ় করে বললাম, স্বপ্ন শুধু স্বপ্ন স্মিথ। তোমার স্বপ্নের দেবতার সঙ্গে আর্টিস্ট সেনের যদি কিছুমাত্র মিল না থাকে, যদি সে কুৎসিত হয়, যদি তার মুখের চেহারা হয় পশুর মতো, জানোয়ারের মতো কুৎসিত, তাহলে কি তুমি সহ্য করতে পারবে বারবারা? তোমার ধারণা, তোমার স্বপ্ন নিমেষে ভেঙে চুরমার হয়ে যাবে। তার চেয়ে কাজ নিয়ে দেখা করে তোমার সুন্দর স্বপ্ন, সুন্দর ধারণা নিয়ে ফিরে যাও। বারবার মুখে চোখে সন্দেহের ছায়া দেখা দিতে না দিতেই মিলিয়ে গেল। ঈশ্বরের দোহাই, আমাকে মিথ্যে দিয়ে ভোলাবার চেষ্টা করবেন না। তারপর চারপাশের ছবিগুলোর দিকে আঙ্গুল দেখিয়ে বললে, যে মানুষ এমন অপরূপ সৌন্দর্য সৃষ্টি করতে পারে সে কখনো কুৎসিত হয়? অসম্ভব। মুখের চেহারা তার সুন্দর হোক বা কুৎসিত হোক, আমার কাছে সে সৌন্দর্যের দেবতা হয়েই থাকবে। ঈশ্বরের দোহাই, আপনি বিশ্বাস করুন, রাত বোধ করি শেষ হয়ে এলো। বলুন না কোথায় আর্টিস্ট সেন? বলুন না, একবার বলুন প্লিজ, একবার। এইখানে তোমার সামনে।
যেন বহু দূর থেকে আমার গলার চাপা আওয়াজ ভেসে এলো। ধীরে ধীরে বারবার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। নীল রুমালখানি সমেত ডানাতখানি মুখে চাপা দিয়ে সে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আমার দিকে। তারপর আনন্দিত বিস্ময় বলে উঠল, তুমি তুমি আর্টিস্ট সেন, আলো এসো, আলো এসো, একবার দেখা দাও আমায়, একবার। বুঝলে প্রতুল, আমার সামনে ছিল এই টেবিলের উপরে রিডিং ল্যাম্প। হাত বাড়িয়ে সেটা জ্বেলে দিলাম। শীতের ঝোড়ো হাওয়া দেবদারুর শাখায় শাখায় সহসা চিৎকার করে উঠে স্তব্ধ হয়ে গেল। সে চিৎকার আসলে শীতের ঝোড়ো হাওয়ার নয়, সে চিৎকার বারবারা স্মিথের। তাকিয়ে দেখি তার পূর্বেরই শত রক্তাভ কপল যেন ছাইয়ের মতো সাদা হয়ে গিয়েছে। দেহবল্লরী ঝড়ে দীপশিখার মতো কাঁপছে, আর আধো নিমিলিত সবুজাভ চক্ষু দুটি আমারই মুখের পানে স্থির নিবদ্ধ হয়ে ক্রমশ বিস্ফারিত হচ্ছে। অকস্মাৎ দুঃস্বপ্ন দেখে চমকে উঠলে যেমন হয়, কয়েক মুহূর্ত মৃত্যুর মতো শীতল স্তব্ধতা। তারপর নীল রুমালখানি সমেত দুই হাতে চোখ ঠেকে বারবার আতঙ্ক বিহবল কণ্ঠে বলে উঠল, না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি আর্টিস্ট সেন নও, কিছুতেই তুমি আর্টিস্ট হতে পারো না। আর্টিস্ট যে, সে তো সৌন্দর্যের পূজারী, সে সুন্দরের প্রতিনিধি। সে কখনো এমন হতে পারে না। এ আমি কি দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম? তুমি আর্টিস্ট সেনকে দেখেছো? তুমি যার অনুরাগিনী, তুমি যার স্বপ্ন দেখো যে তোমার কাছে দেবতা। কিন্তু কিন্তু এত কুৎসিত মানুষ হয়? ধীরে ধীরে বারবার চোখ থেকে হাত নামালো। তার আঙ্গুলগুলো ছোট ছোট প্রদীপের শিখার মতো তখন কাঁপছে। বললাম, তার আগে বলো তো বারবারা, যে মানুষ এত সৌন্দর্য সৃষ্টি করতে পারে, তার দৈহিক আকৃতি যেমনই হোক না কেন, তাকে কি তুমি কুৎসিত বলবে? বলো, এই প্রশ্ন একটু আগে তুমি করেছিলে আমাকে, তুমি এর জবাব দাও। কোনো জবাব এলো না প্রতুল। বারবার আর পাণ্ডুর মুখখানি সন্ধ্যার পদ্মের মতো ধীরে ধীরে নত হলো। কেমন যেন একটা চাপা আবেগ আমার মধ্যে দুরন্ত উচ্ছ্বাসে ফুলে ফুলে উঠতে লাগলো। যে কথা কোনোদিনও কাউকে জানায়নি, যে কথা গোপনে এতদিন আমার তপ্ত যৌবনের রক্তের মধ্যে গুমড়ে বেড়াচ্ছিল, সেই কথা সেদিন ঝোড়ো শীতরাত্রির অদ্ভুত অবাস্তব পরিবেশের মাঝে আমার মুখ দিয়ে অনর্গল জলকল্লোলের মতো বেরিয়ে আসতে চাইল। আমি বলতে লাগলাম, আমি জানি বারবারা, আমি দেখে তুমি ভয় পেয়েছো, মনে মনে পেয়েছো প্রচন্ড আঘাত, কিন্তু আমি কি তোমাকে আগে বলিনি যে তুমি ফিরে যাও? বলিনি কি আমায় দেখলে তোমার ধারণা, তোমার স্বপ্ন নিমেষে ভেঙে চুরমার হয়ে যাবে? তবু 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 কেন তুমি দেখতে চাইলে? কেন তুমি তোমার সুন্দর স্বপ্ন, সুন্দর ধারণা নিয়ে এমনি ফিরে গেলে না? বারবার নিষেধ সত্ত্বেও কেন তুমি আমাকে দেখতে চাইলে? কেন কেন কেন? শুধু বুক জোড়া ঘৃণা আর অবহেলা দিয়ে ফিরে যাবে বলে? কিন্তু কি আমার অপরাধ বলতে পারো বারবার? কি কি হ্যাঁ, যে তোমার মতো সুন্দরী মেয়েদের কাছে শুধু ঘৃণা আর উপেক্ষার পাত্র হয়ে থাকবো? পশুর মতো আমার এই আকৃতির জন্য আমি তো দায়ী নই। দায় সে বিধাতা যে নিষ্ঠুর খেয়ালের বসে আমাকে এমনই কদাকার করে গড়েছে। আমার ভিক্ষার অঞ্জলিতে যে কৃপণ বিধাতা রূপের একটিও কণা দান করেন। বলতে বলতে নিষ্ফল অভিমানের তপ্ত অশ্রুধারা কখন যে আমার গালের উপর দিয়ে গড়িয়ে এসেছে আমি তা টের পাইনি। বারবার সহসা মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কাঁদছেন? বারবার আতঙ্ক পাণ্ডুর মুখ সহানুভূতিতে কোমল হয়ে এলো। লক্ষ্য করলাম, ও, পুরুষের অশ্রু নারীর অন্তর আজও স্পর্শ করে। বারবারা থেমে থেমে কোমল গলায় বলতে লাগলো, আমি ক্ষমা চাইছি। তোমাকে দেখে আমি ভয় পেয়েছিলাম সত্যি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, ঘৃণা আমি তোমাকে করিনি। যে শ্রদ্ধা, যে অনুরাগ নিয়ে আমি এসেছিলাম, আমি এখনো তা হারাইনি। কিন্তু সে শ্রদ্ধা, সে অনুরাগ কার প্রতি? তোমার প্রতি। ঈশ্বরের দোহাই বলছি। চুপ করো। ঈশ্বরের দোহাই দিয়ে মিথ্যা কথা বলো না বারবার। আগ্নেয়গিরির মুখ দিয়ে যেমন করে লাভা স্রোত বেরিয়ে আসে, তেমনি করে আমার এতদিনের রুদ্ধ জ্বালা মুখ দিয়ে বেরিয়ে এলো। আমি জানি বারবারা, তোমার অনুরাগ, তোমার শ্রদ্ধা আমার জন্য নয়, আর্টিস্ট সেনের জন্যে, যে তোমার পোর্ট্রেট এঁকেছে, দেশ বিদেশের প্রদর্শনীতে যে বহু পুরস্কার পেয়েছে, তারই জন্য তোমার মতো সুন্দরীর অনুরাগ, তারই জন্য শীতের এই দুর্যোগ রাত্র তোমার অভিসার, তাই নয় কি? আমি বুঝতে পেরেছি বারবারা, আর্টিস্ট সেনকে তুমি না দেখেই ভালোবেসেছো। আর এও তুমি জেনে রাখো, ঠিক এই কারণে আর্টিস্ট সেনকে আমি হিংসা করি, আমি তাকে ঘৃণা করি, ভয়ানক ঘৃণা করি। আর্টিস্ট সেন আমার শত্রু, পরম শত্রু। আমাকে সে চিরদিন বঞ্চিত করেছে সুন্দরী নারীর সঙ্গ থেকে, যৌবনের কামনা থেকে, বহু অনুরাগিনীর ভালোবাসা থেকে। যা আমার হতে পারতো আমার, তা হরণ করে নিয়েছে ওই আর্টিস্ট
আর্টিস্ট সেন যদি দ্বিতীয় কোনো পুরুষ হতো বারবারা, আমি 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 শপথ করে বলছি আজ রাত্রে এই মুহূর্তে তাকে আমি 2 হাত দিয়ে গলা টিপে খুন করে ফেলতাম। আতঙ্কিত বারবার অস্ফুট আওয়াজ করে এক পা পিছিয়ে গেল। সেই সময় হু হু শব্দে শীতের ঝোড়ো হাওয়া খোলা জানলা পথে ঢুকে এলো ঘরের মধ্যে। দুলতে লাগলো ঝোলানো বাতিটা, সজীব হয়ে উঠল হলের দেওয়ালে দেওয়ালে বিচিত্র সব ছায়ামূর্তি, আমাদেরই দীর্ঘ ছায়ামূর্তি। আতঙ্কে বিবশ বারবার বলতে লাগলো, কি বলছো তুমি? আমি আর শুনতে পারছি না। রাত শেষ হয়ে এলো, কাল ভোরে আমার জাহাজ ছাড়বে, আমায় যেতে দাও, আমি যাই। শুভরাত্রি। ত্রস্ত ব্যাকুল হাতে বারবার তার টুপি আর ফারকোট তুলে নিল, তারপর শুভরাত্রি বলে দরজার দিকে এগোল। দাঁড়াও! আমার গলা দিয়ে যেন একটা চিৎকার বেরিয়ে এলো। যন্ত্রচালিতের মতো বারবার ফিরে দাঁড়ালো। টেবিলের উপর থেকে দরজার চাবিটা তুলে নিলাম, তারপর তাকে পার হয়ে দরজার দিকে যেতে যেতে বললাম, রাত্রি আজ শুভ নয় বারবারা, তোমার পক্ষে নয়, আমার পক্ষেও নয়। আমি যাই, আমি যাই যাই আমি। দরজায় পিঠ রেখে দাঁড়িয়ে 2 পাশে 2 হাত প্রসারিত করে বললাম, কোথায় যাবে? যাওয়া আজ তোমার হবে না বারবারা। বিস্ফারিত 2 চোখে তাকিয়ে বারবারা বলে উঠল, হবে না মানে? সান ফ্রান্সিসকোর জাহাজ জেটিতে অপেক্ষা করছে। তুমি না গেলেও সে জাহাজ ঠিক সময় ছাড়বে আর ঠিক সময় সান ফ্রান্সিসকোয় পৌঁছে যাবে। বৃথা চিন্তিত হয়েও না বারবারা। অকস্মাৎ উৎকট একটা চাপা হাসি আমার গলা দিয়ে যেন ফেটে বেরিয়ে গেল। সে হাসি হলের খিলানে খিলানে ধাক্কা খেয়ে ঝড়ের গোঙানির সঙ্গে মিশে ঘরময় ঘুরপাক খেতে লাগলো। সে বিশ্রী ভয়াবহ আওয়াজ সহ্য করতে না পেরে বারবার 2 হাতে কান চেপে ধরলো। তারপর ভীত কাতর স্বরে চিৎকার করে বলতে লাগলো, ঈশ্বরের দোহাই, তুমি চুপ করো, চুপ করো তুমি। যেতে দাও, যেতে দাও, আমায় যেতে দাও। তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, যেতে দাও। নীল রুমাল সমেত হাত দুটি জোর করে বারবার আমার মুখের পানে তাকিয়ে রইল। আমি তার দিকে এক পায়ে এগিয়ে এলাম, বললাম, ভিক্ষা পেতে হলে আগে ভিক্ষা দিতে হয় বারবারা। আমিও কাঙালের মতো তোমার মুখের পানে তাকিয়ে আছি। তোমার ভালোবাসার প্রসাদে কখন আমার অঞ্জলি তুমি ভরে দেবে সেই আশায়। কেন তুমি আমার কথা বুঝতে পারছো না? আর্টিস্ট সেনকে আমি মনে মনে যা দিয়েছি, সে কি তোমারই উদ্দেশ্যে দেওয়া নয়? না 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 না, সে তুমি আমাকে দাওনি বারবারা। সে তুমি দিয়েছো তোমার স্বপ্নের সুন্দরকে, আমার মতো কুৎসিত পুরুষকে নয়। কিন্তু কুৎসিত হলেও আমি কি পুরুষ নই? যে পুরুষ যুগে যুগে সুন্দরী নারীকে আপন অন্তরের সিংহাসনে রানীর মতো নিরুপমা করে বসিয়ে রেখেছে। আমার জীবনে কি সেই স্বাদ, সেই আকাঙ্ক্ষা জেগে ওঠে না বারবার? আমারও কি ভালোবাসবার আর ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই মনে করো? কুৎসিত পশু ভালোবাসতে পারে আর কুৎসিত মানুষ পারে না। যেতে দাও, যেতে দাও আমায়, যেতে দাও আমায়, যেতে দাও। তার মুখের দিকে তাকে স্পষ্ট বুঝতে পারলাম প্রাণপণ চেষ্টায় উগরে ওঠা ঘৃণাকে দমন করতে চাইছে, যাতে আমি টের না পাই। তবু সেই ঘৃণা, কুৎসিতের প্রতি তিক্ত ঘৃণা আর সবুজ আভ চোখের তারায় মুখের প্রত্যেকটি পেশি কুঞ্চন থেকে কালো বিষের মতো ছড়ে পড়ছে। চোখেতে নিজের চেহারাটা যেন অদৃশ্য আরশিতে দেখতে পেলাম। গরিলার মতো মুখাকৃতি, থ্যাবড়া নাক, বিশ্রী পুরু ঠোঁট। অকস্মাৎ মনে হলো একটি বারবারা যেন শত শত সুন্দরী বারবারা হয়ে আমার দিকে তাকিয়ে তিক্ত ঘৃণা ভরে উপেক্ষার হাসি আসছে। আর দেখতে দেখতে তাদের সেই সমবেত কণ্ঠের তীক্ষ্ণ খলখলট্ট হাসি, তিক্ত ঘৃণার কুটিল প্রভঙ্গি, তিক্ত বিষের ক্রিয়ার মতো আমার সর্বাঙ্গে আগুনের জ্বালা ধরিয়ে দিল। আমি বলতে লাগলাম, শোনো বারবারা, রাত অল্পই বাকি আছে, তবু আজ রাত্রে তোমার যাওয়া হতে পারে না। যেতে যদি হয় আমার পাওনা মিটিয়ে দিয়ে তবে যেতে হবে। আমার নিজের কানে আমার আওয়াজ অজগরের হিসের শব্দের মতো শোনাতে লাগলো। বারবার তার ফারকোটের পকেট থেকে একটা নোটকেস বার করলো। বাধা দিয়ে বললাম, থামো। আজ রাতে তোমার কাছে আমার যা পাওনা তা টাকা দিয়ে মিটিয়ে দেওয়া যায় না। পাওনা মেটাতে হলে তোমার নিজেকে দিতে হবে। এবার দলিতা সাপিনীর মতো মাথা উঁচু করে বারবার বলে উঠল, কি বলছো তুমি? ঠিকই বলছি, মিথ্যে হলো আজ তোমাকে বলে যেতে হবে। তুমি আমারই অনুরাগিনী। থাক তোমার স্বপ্নের আর্টিস্ট সেন, তোমার অনুরাগ, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে ওসব ভালো ভালো জিনিসের উপর আর আমার কোনো লোভ নেই বারবারা। শুধু জেনে রাখো, আজ রাতে আমি আর্টিস্ট সেন নই, আমি গুণী নই, আমি শুধু পুরুষ, চিরন্তন পুরুষ। আমার প্রেম, আমার পৌরুষকে তুমি অস্বীকার করে যেতে পারবে না।
পঙ্গুর মতো বারবার আস্তে আস্তে সোফার উপর বসে পড়ল। সেই দিকে তাকিয়ে কেমন একটা অস্থির উল্লাসে আমি বলে যেতে লাগলাম, সারা জীবন বঞ্চিত থাকার পর ভাগ্য আজ তোমাকে এনে দিয়েছে বারবারা। এ সুযোগ আমি ছাড়বো না। আমার জীবনের সুযোগ হয়তো এই প্রথম, হয়তো এই শেষ। পাথরের মতো ভাবলে সিন চোখে বারবার আমার দিকে তাকিয়েছিল। চোখে পলক পড়ছে না, দেহ স্থির, যেন মৃতদেহ কথা কইছে। এমনই করে শুধু ঠোঁট নেড়ে বারবার হঠাৎ বলে উঠল, ভাগ্য যদি আমায় এনে দিয়ে থাকে তবে আজ ভাগ্য পরীক্ষা করো। ভাগ্য পরীক্ষা? হ্যাঁ, যদি তোমার জিত হয় তোমার প্রাপ্য তুমি পাবে। জিজ্ঞাসা করলাম, আর যদি আমি হারি? ভাগ্যকে দোষ দিয়ে আমার পথ থেকে চিরদিনের মতো সরে যাবে তুমি। রাজি আছো ভাগ্য পরীক্ষায়? এক মুহূর্ত চুপ করে রইলাম। ভাগ্যের জুয়া খেলায় কি হবে আমার? হার না জিত? হার হার হার, না 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 না, জিত জিত, না হার না জিত জিত। কেমন যেন একটা নেশায় আমায় পেয়ে বসলো। যদি জিত হয় তবে আমার পুরস্কারের সুন্দরী বারবারা, সুতনু, সুদীপ্ত যৌবনা, আমার আমার নিঃসঙ্গ জীবনের, আমার বঞ্চিত জীবনের। কিন্তু 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 ভাগ্যের পাশা খেলায় মন্দ ভাগ্য পাণ্ডবদের মতো যদি আমার হার হয়, না 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 না, হার হবে কেন? হার হবে না, হার হবে না, আমার হার হতে পারে না। বারবার আমার মনে হতে লাগলো আমার জিত হবেই, আমার জিত হবেই, আমি জিতবই। আবার মনটা দুলে উঠল, না না, যদি জিত না হয়, যদি শেষ পর্যন্ত হেরে যায়, বারবারার পথ থেকে চিরদিনের মতো আমাকে সরে যেতে হবে। মুহূর্তে শরীরের সমস্ত রক্তস্রোত যেন ঊর্ধ্বমুখী হয়ে গেল। মধুর সুধার পাত্র মুখের কাছে এগিয়ে ধরে ভাগ্য আবার তা কেড়ে নেবে? না না, তা হতে পারে না, তা হতে পারে না, কেড়ে নিতে আমি দেব না। বারবার বারবার আমার মন, আমার যৌবনের সমগ্র চেতনা যেন লক্ষ্য করতাল বাজিয়ে বলতে লাগলো, এই খেলায় জিত আমার হবেই, আমারই হবে। ক্রমশ সেই নেশাটা তীব্র থেকে তীব্রতর হয়ে আমার শিরা স্নায়ুতে ছড়িয়ে পড়তে লাগলো। রুদ্ধ নিঃশ্বাসে বলে উঠলাম, রাজি আছি, আমি রাজি আছি। বারবারা সবুজাভ চোখের তারা দুটি হীরার টুকরোর মতো ঝকঝক করে উঠল। দেখতে দেখতে তার আইভরির মতো পাণ্ডুর মুখ রক্তচ্ছ্বাসে রাঙা হয়ে উঠল। কতকটা স্বগতোক্তির মতো সে বলে উঠল, রাজি আছো? বেশ, তাহলে শুরু হোক আমাদের ভাগ্য পরীক্ষা। তাস আছে? দাস আছে। আনো। এক মুহূর্ত চিন্তা করে স্টুডিওর দরজায় চাবি দিলাম। তারপর পাশের ছোট ঘর থেকে তাস আনতে গেলাম। তুমি তো জানোই, প্রতুল অবসর যাপনের জন্য এক জোড়া তাস আমার স্টুডিওতে এনে রেখেছি। কতদিন সন্ধ্যায় তুমি আসনি, একা একা পেশেন্স খেলে কাটিয়েছি। আমি এতক্ষণ পাইপ মুখে বসে নিঃশব্দে নিশীথের স্বপ্ন কাহিনী শুনে যাচ্ছিলাম। ধোঁয়ার ধোঁয়ায় নিশীথের মুখটা অস্পষ্ট হয়ে গিয়েছে। সেই ধোঁয়ার আড়াল থেকে আমি বললাম, তারপর নিশীথ আবার শুরু করলো। তারপরে এই টেবিলের মুখোমুখি বসলাম দুজনে। শুরু হলো ভাগ্যের জুয়া খেলা। তাসগুলো বারবার উল্টো করে আমার সামনে বিছিয়ে দিল। তারপর নিজে একখানা টেনে নিয়ে আমাকে বললে, নাও। টেনে নিলাম একখানা তাস, রুইতনের সাহেব। বারবার তার হাতের তাসখানা দেখালো, ইস্কাবনের নওলা। বললে, তুমি ডিল করো। জিজ্ঞাসা করলাম, কদান খেলতে হবে? 3 দানই যথেষ্ট। প্রথমবার আমি ডিল করলাম, একখানা করে 3 বার। বারবার তার তাসগুলি টেবিলের ওপর চিৎ করে মেনে ধরল। হরতনার চিড়েতনের টেক্কা আর রুইতনের বিবি। এবার আমার পালা। উপর করা 3খানা তাস তুলতে গিয়ে আমার আঙুলগুলো একবার কেঁপে উঠল। এই 3খানা তাসের উল্টো পিঠে আমার ভাগ্যের কি ফলাফল লেখা আছে কে জানে। এক মুহূর্ত স্থির হয়ে রইলাম। বারবারা বললে, তোমার তাস দেখাও। আঙুলে যেন জোর করে শক্তি এনে আমার তাস 3খানা উল্টে দিলাম। ইস্কাবনের 8, 9, 10। উল্লাসে চিৎকার করে উঠলাম, দান আমার, দান আমার, তুমিও আমার, দান আমার। বারবার মুখ আবার বিবর্ণ হয়ে এলো। অস্বাভাবিক শান্ত গলায় সে শুধু বললে, দ্বিতীয় দানের তাস দাও। 52খানা তাস ভেজে দ্বিতীয়বার তাস দিলাম। বারবার এবার তার তাস 3খানা স্পর্শ করে বিড়ি বিড়ি করে কি যেন বললে। তারপর ধীরে
অতি ধীরে একখানা করে তাস উল্টে ধরল। তিনখানা বিবি, ইস্কাবন, রুইতন আর হরতন। তারপর আমার দিকে তাকালো। এক নিমেষে আমার বুকটা থক করে উঠল। বললাম, হ্যাঁ ঠিক আছে, ভাগ্য এবার তোমার প্রতি কৃপা করেছে দেখছি। বিবির ট্রায়া তুলেছ, কিন্তু আমিও যদি সাহেবের ট্রায়া তুলি। বটে, তোমার ভাগ্য আরো ভালো বলবো। সে কি তিক্ত ব্যঙ্গ? আমার তাস তিনখানা তুলে টেবিলের ওপর মেলে ধরলাম। না, সাহেবের ট্রায় নয়, সাহেব মাত্র একখানা, বাকি দুখানা 5 আর 4। এবারের দান আমার নয়, বারবারার। সমস্ত তাসগুলো কুড়োতে কুড়োতে অত্যন্ত শান্ত গলায় বারবারা বললে, তোমার জন্য আমি দুঃখিত সেন। মাথার ভিতরটা আমার তপতপ করে উঠল। উত্তপ্ত রূঢ় গলায় বললাম, চুপ করো, আমার জন্য দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। বারবার ওষ্ঠ প্রান্তে সেই সুতীক্ষ্ণ হাসি আবার ঝিলিক দিয়ে উঠল। তাসগুলো ভাঁজতে ভাঁজতে আরো শান্ত গলায় সে শুধু বললে, এবার শেষ বাজির খেলা। সহসা লক্ষ্য মৌমাছির একটানা গুঞ্জনের মতো কথাগুলো আমার মাথার মধ্যে ক্রমাগত বাজতে লাগলো। শেষ বাজি কার, আমার না বারবারার? শরীরের সমস্ত রক্ত উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠতে লাগলো। আগের মতোই সে তাসগুলি স্পর্শ করে মুদিত চোখে বিড় বিড় করে কি যেন বললে। তারপর তাস তিনখানা উল্টে দিল। 1, 2, 3। সেই দিকে তাকিয়ে আমার চোখ দুটো পাথরের মূর্তির চোখের মতো পলকহীন হয়ে গেল। বারবারা যে দান তুলেছে, তার চেয়ে বড় দান আর হয় না। তুলেছে তিনখানা টেক্কা, ইস্কাবন, হরতন আর চিড়েতনের। এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত এই হলো, শেষ বাজির খেলার ভাগ্য আমাকেই ছলনা করলো। তীক্ষ্ণ ছুরির ফলার মতো বারবার শান্ত কঠিন কণ্ঠস্বর আমার কানে এসে বিঁধল। ঈশ্বরকে ধন্যবাদ, শেষ বাজি আমারই। অন্ধ আক্রোশে আমার তাসগুলো তুলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু কি আমার আমার বরফের মতো ঠান্ডা থেমে যাওয়া হৃৎপিণ্ড হঠাৎ যেন তপ্ত রক্ত স্রোতে ফের খরবেগে চলতে শুরু করলো। সেই শানিত ব্যঙ্গের হাসি হেসে বারবারা বলে উঠল, তোমার তাসগুলো অনর্থক দেখে লাভ কি সেন? তিনখানা টেক্কার চেয়ে বড় দান আর হয় না। আশা করি তা তোমার জানা আছে। ভাগ্যের এই ঠাট্টাটুকু সহজভাবে নিতে চেষ্টা করো সেন। ফারকোটার টুপি নিয়ে বারবার উঠতে যাচ্ছিল। বললাম, বসো, ভাগ্য আমাকে ঠাট্টা করেনি, করেছে তোমাকে। বারবার জিজ্ঞাসু চোখ তুলে তাকালো। আমার হাতের তাসগুলো গুনে দেখলাম 1, 2, 3, 4। এবারে হাসবার পালা আমার। বললাম, শেষ বাজির খেলাটা আসলে খেলাই হয়নি। উত্তেজনায় তাস তোমার দিতে ভুল হয়েছে বারবারা। 3খানার বদলে আমাকে 4খানা দিয়ে ফেলেছো, ওই দেখো। সুতরাং এবারের খেলা না কোচ। তারপর আমার কুৎসিত মুখে বিভৎস হাসি ফুটিয়ে থেমে থেমে বললাম, ভাগ্যের এই ঠাট্টাটুকু সহজভাবে নিতে চেষ্টা করো সুন্দরী বারবারা। বারবারার মুখ দেখতে দেখতে সাদা হয়ে গেল। প্রবল চেষ্টায় নিজেকে সামনে নিয়ে এসে শুধু বললে, বেশ, আবার নতুন করে খেলা শুরু হোক। ঝড়ে যেমন দেবদারুর কচি শাখা কাঁপে, তেমনি কম্পিত হাত বাড়িয়ে বারবারা তাসগুলো পুড়িয়ে নিতে গেল। কিন্তু তার আগেই আমার কালো কর্কশ মুঠির মধ্যে তার হাতখানা ধরে ফেলে বললাম, না, আর খেলা হবে না। বারবারার মুখ চোখ সমস্ত দেহ পলকের মধ্যে আড়ষ্ট হয়ে উঠল। কঠিন কণ্ঠে সে বললে, শেষ খেলা খেলতেই হবে সেন, না হলে ভাগ্যের সঙ্গে বোঝাপড়া হবে না। তার আগে আমার সঙ্গে বোঝাপড়া করো বারবারা। হাত ছাড়ো, তাস দিতে দাও। না, হাত ছেড়ে দাও বলছি।
ঘরের মধ্যে পুরুষ ও নারীর এই চিরন্তন দ্বন্দ্বের মাঝখানে বাইরের ঝড়ের বেগ কখন যে বেড়ে উঠেছিল আমি খেয়াল করিনি। হঠাৎ হু হু করে ক্ষুব্ধ আত্মার আক্ষেপের মতো শীতল দমকা হাওয়ার ঝলক খোলা জানলা পথে এসে টেবিলের উপর থেকে তাসগুলোকে এক ফুঁয়ে ঘরময় ছড়িয়ে দিয়ে গেল। প্রবল বেগে দুলতে লাগলো ঝোলানো বাতিটা, আর বিচিত্র ঢেউয়ে প্রকাণ্ড হলটা যেন প্রেত রাজ্যের গুহার রূপ ধারণ করল। সঘন নিঃশ্বাসে বারবার বিবর বক্ষ, দুই নাসারন্ধ্র ফুলে ফুলে উঠছে। চোখের তারায় শিহরিত আতঙ্ক আর তীক্ষ্ণ ঘৃণায় মেশানো অদ্ভুত দৃষ্টি। আর আমার মনে হতে লাগলো কোনো এক তীব্র উত্তেজক ওষুধের প্রতিক্রিয়ার ফলে আমার প্রত্যেকটি অণু পরমাণু যেন ক্রমশ বদলে যাচ্ছে। ডাক্তার জেকিল যেন মিস্টার হাইডে পরিণত হচ্ছে। কালো কর্কশ মুঠির মধ্যে ধরা সুন্দর মসৃণ হাতখানা আকর্ষণ করতে টেবিল পার হয়ে আচমকা বারবার আমার বুকের উপর এসে পড়ল, একরাশ পপি ফুলের স্তবকের মতো, তেমনি সুরভিত, তেমনি মন্দির, তেমনি মোহময় ললিত যৌবনা নারী দেহের চক্ষে অধরে মোহময় রূপে আর মায়াময় স্পর্শে চিরকালের যে বিচিত্র ইন্দ্রজাল, তার নেশায় আমার বন্য বর্বর যৌবন মাতাল হয়ে উঠল। কি চাও তুমি? কি চাই? কি চাই? তুমি কি জানো না বারবারা, তোমার কাছে আমি কি চাই? চাই তোমার শরীরের সম্পূর্ণ ভালোবাসা, তোমার ওই কোমল দৃষ্টি। পরিণামে যদি তোমার রূপের আগুনে আমি লোভী পতঙ্গের মতো নিঃশেষ হয়ে যাই, পুড়ে ছাই হয়ে যায়, তবুও বারবার সবুজাভ চোখের তারায় তপ করে আগুন জ্বলে উঠল। প্রবল বিতৃষ্ণায় তার মুখের পেশিগুলো কুঁচকে গিয়েছে। হাঁপিয়ে হাঁপিয়ে সে বলে উঠল, তোমার কি নরকের ভয় নেই? বিশ্রী বিভৎস একটা হাসির আওয়াজ আমার গলা দিয়ে বেরিয়ে গেল। বললাম, নরক? তুমি যদি নরক হও বারবারা, তবে সে আমার স্বর্গের। কথা আমার শেষ হলো না, তার আগেই আমার মুখময় থুতু ছিটিয়ে এক ঝটকায় নিজেকে টেনে নিয়ে বারবারা দূরে সরে গেল। তারপর শুরু হলো শিকারী আর শিকারের দ্বন্দ্বের খেলা। এধার থেকে ওধার, একুন থেকে ওকুন, কেবলি ধরতে চাওয়া আর এড়িয়ে যাওয়া। একজনের আক্রমণ আর একজনের আত্মরক্ষা। উল্টে গেল সোফা, ভেঙে পড়লো টেবিল, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো কত মূর্তি আর ছবি। একটা চিনি ফুলদানির টুকরো লেগে রক্তাক্ত হলো আমার কপাল, আর নখের আঘাতে বারবার আর ছিঁড়ে এলো নীল বক্ষবাস। কনকনে শীতের রাত্রেও কপালে দেখা দিয়েছে বিন্দু বিন্দু ঘাম। সঘন নিঃশ্বাসে দম যেন প্রতি মুহূর্তে ফুরিয়ে আসছে। শিকারী আর শিকারের খেলা যেন কোনোদিনও আর শেষ হবে না। বিপর্যস্ত পরিশ্রান্ত বারবারা তখন হলের ডান দিকের কোণে একটা ভাঙা মূর্তি ঠেস দিয়ে দাঁড়িয়েছে। ডান হাতে সেই নীল রুমালখানি দিয়ে কপালের ঘাম মুছছে, বাঁ হাতে ছিন্ন বক্ষবাস ধরা, যেন ঝড়ে ছিন্ন পাখা এক শ্বেত কপতি ত্রস্ত হয়ে ঘরের কোণায় আশ্রয় নিয়েছে। পুঞ্জ পুঞ্জ রূপ যেন মহাকালের অত্যাচার সহ্য করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ক্লান্ত করুণ ভঙ্গিতে বারবারা দাঁড়িয়ে আছে ভাঙা মূর্তিটির পাশে। দেখে মনে হলো এই প্রাচীন গির্জার মধ্যে কোনো তপস্বিনীর শেষ প্রার্থনার মতো তার শেষ মোমের বাতিটি জ্বালিয়ে দিয়ে গিয়েছে। দেখতে দেখতে আমার মধ্যে সেই তীব্র উত্তেজক মাদকতার প্রভাব ফুরিয়ে আসতে লাগলো। শুরু হয়ে গেল তার উল্টো প্রতিক্রিয়া। মরে গেল বর্বর যৌবন পশু প্রবৃত্তি হাইট। আবার বেঁচে উঠল আর্টিস্ট সেন, সুন্দরের উপাসক, শিল্পী। আমি সব ভুলে গেলাম। এতক্ষণের দ্বন্দ্ব, কিছুক্ষণ আগেকার সেই নরকের আবহাওয়া আমার নির্নিমেষ চোখের সম্মুখ থেকে ক্রমশ মুছে গেল। এই পৃথিবীর যা কিছু কুৎসিত, যা কিছু অসুন্দর, জেগে রইল শুধু হলের কোণে ভাঙা মূর্তির পাশে পরিশ্রান্ত বিপর্যস্ত রূপসী বারবারার অপূর্ব অপূর্ব
করুণ ভঙ্গিমা, ক্যানভাস আর রং তুলি। পাগলের মতো একখানা নতুন ক্যানভাস ইজেলের উপর টাঙিয়ে ক্ষিপ্র হস্তে স্কেচ করতে করতে আমি বলে উঠলাম, ঈশ্বরের দোহাই বারবার নড়না নড়না, যতক্ষণ না আমার আঁকা শেষ হয় ঠিক এমনই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকো। আজ আমি যে ছবি আঁকবো সেই হবে আমার শিল্পী জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি। এই সুযোগ আমাকে দাও বারবার, ঈশ্বরের দোহাই তুমি 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 স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। কেমন ক্ষিপ্র বেগে হাত চলতে লাগলো আমার। জীবনে এত দ্রুত আমি আর আঁকিনি। প্রত্যেকটি রেখায় অপূর্ব ব্যঞ্জনা ফুটে উঠতে লাগলো। শিল্পী নিশীথ সেনের এই শ্রেষ্ঠ কীর্তি হয়তো অমর হয়ে থাকবে। রাত শেষ হয়ে আসছে, ঝড়ের বেগ এসেছে কমে, স্কেচ সম্পূর্ণ হতে এখনো আর একটু বাকি। বললাম আরেকটু সময় দাও বারবার, ভোরের আগেই ছবি আমার শেষ হয়ে যাবে। ক্যানভাস থেকে চোখ তুলে তাকাতেই কোথায় কোথায় বারবার ভাঙা মূর্তির পাশ থেকে কোথায় কোথায় হারিয়ে গেল তার সেই অপরূপ মূর্তি। বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকাতেই ঝলমলে নীল রেশমি গাউনটা চোখে পড়ল। উত্তর দিকের খোলা জানলা টপকে বারবারা তখন পালাবার চেষ্টা করছে। চিৎকার করে বললাম, যেও না বারবারা, আর একটু সময় দাও আমাকে। বিশ্বাস করো, আর কোনো ভয় নেই তোমার। কাজ আমার সামান্যই বাকি, তারপর নিজের হাতে, বিশ্বাস করো, আমি নিজের হাতে দরজা খুলে দেবো। সান ফ্রান্সিসকোর জাহাজ ছাড়তে এখনো দেরি আছে বারবারা, যেও না তুমি। বারবারা তখন পালাবার জন্য জানলার উপরে উঠে পড়েছে। ঈশ্বরের দোহাই বারবারা, তোমার দোহাই, চলে যেও না। আমার শ্রেষ্ঠ কীর্তি হবে নষ্ট হতে দিও না। তার কাছে পৌঁছবার আগেই বারবারা লাফিয়ে পড়লো বাইরের বাগানে। যেও না বারবারা। জানলার বাইরে কুয়াশার অন্ধকারে মাখামাখি, তারই মধ্যে শুধু শোনা গেল পলাতকার পায়ের আওয়াজ। মাথার মধ্যে আমার আগুন জ্বলে উঠল। পলকের মধ্যে কি ঘটে গেল আমি জানি না। পায়ের কাছে পড়েছিল একটা ভাঙা কাফরির মুন্ডু, নিরেট কালো পাথরের তৈরি। চকিতে সেই ভারী মুন্ডটা কুড়িয়ে অন্ধকারে পায়ের আওয়াজ লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। হু হু উত্তরে হাওয়া চিৎকার করে একবার কুকিয়ে উঠেই চুপ করে গেল। সে কি হাওয়ার শব্দ, না বারবারার শেষ আর্তনাদ? ছোট ঘর থেকে টর্চ টেনে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়লাম। টর্চের আলোয় কিছু দূরে বাগানের ভিজে মাটির উপর নীল গাউনটা ঝলমলিয়ে উঠল। পা দুটো যেন শিশের মতো ভারী হয়ে উঠল। সেই ভারী পা দুটো টেনে টেনে টলতে টলতে কাছে গিয়ে দেখলাম মাথার খুলির পিছন দিকটা গুড়িয়ে গেছে, রক্তে আর কাদায় মিশে একাকার। খুন করেছি আমি। হঠাৎ প্রচন্ড একটা শীতের প্রবাহ আমার হাড় পর্যন্ত আড়ষ্ট করে দিল। হাত পা সর্বাঙ্গ কাঁপতে লাগলো ঠকঠক করে। আর সেই জমাট করা ঠান্ডায় মস্তিষ্কটাও যেন অবশ হয়ে এলো। তারপর ধীরে, অতি ধীরে যেন আমার চেতনা একটু একটু করে ফিরে আসতে লাগলো। মনে হলো এখনই ভোর হয়ে আসবে, বাগানের ধার দিয়ে দিনের লোক চলাচল শুরু হবে, খবর যাবে পুলিশ স্টেশনে, আসবে পুলিশ, খুনের চার্জে নিয়ে যাবে আমাকে, তারপর বিচার, জেলখানা, সেল, তারপর একদিন ভোর রাত্রে ফাঁসির দড়ি। বিদ্যুতের শক খাওয়ার মতো আমার শিরা স্নায়ুগুলো ঝনঝন করে উঠল। আমার আদিম চেতনা আমাকে বলে দিল, নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও, যত শিগগির পারো নিজেকে বাঁচাও। পা দিয়ে ঘষে ভিজে মাটির রক্তের দাগগুলো নিশ্চিহ্ন করে দিলাম। তারপর ফার করতে এনে বারবার মৃতদেহকে ঢেকে তুলে নিলাম কাঁধে। তখন ভোর হয়ে আসছে, তবু ঘন কুয়াশায় চারদিক ধোঁয়াটে অস্পষ্ট। ঠাউর করে চারদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সামনে খালের ধারে ল্যাম্প পোস্টার নিচে কনস্টেবলটাও নেই। কে থাকবে এই ঝোড়ো শীতের ভোর রাত্রে? নিশ্চিন্ত আশ্বাসে বাগানের ফটক খুলে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে দাঁড়ালাম খালের ওই সাঁকোটার উপর, নিচের দিকে তাকালাম। কালো জলস্রোত অন্ধকার মৃত্যুর মতো বয়ে চলেছে। দম দেওয়া যন্ত্রের মতো আমার হাত দুটো কাঁধের বোঝাটিকে নামিয়ে একবার খালের উপরে শূন্যে তুলে ধরল। তারপর শুধু একটা শব্দ, মুহূর্তের জন্য অশান্ত হয়ে উঠল তরল মৃত্যু স্রোত।
তারপর আবার স্তব্ধতা। সেই কুয়াশাচ্ছন্ন ভোরে জনহীন সাঁকোর উপর কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা আমি জানি না। না, আর আমার কিছুই মনে নেই প্রতুল। এইখানে এসে আমার স্মৃতি গিয়েছে হারিয়ে। পরদিন যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা, মাথা অসহ্য ভারী, দারুণ পিপাসায় গলা উঠেছে শুকিয়ে। গত রাত্রের ঘটনাটা মনে পড়তেই মাথার ভেতরটা গোলমাল হয়ে গেল। তাড়াতাড়ি হলের মধ্যে গিয়ে দেখি না, সব ঠিকই আছে। কোথাও তো এতটুকু বিশৃঙ্খলা নেই। বুঝতে পারলাম দুঃস্বপ্ন দেখেছি, নিছক একটা দুঃস্বপ্ন। নিমেষে দেহ মন সুস্থ হয়ে উঠল, আমার মাথাটাও হালকা হয়ে গেল। বেরিয়ে এলাম বাগানে। প্রশান্ত দিন, উজ্জ্বল রোদ দেবদারুর শাখায় শাখায় ঝলমল করছে। গতরাত্রের দুঃস্বপ্নটা ভুলে যেতে চেষ্টা করলাম। ভুলে গিয়েও ছিলাম জানো প্রতুল, কিন্তু আজ 13 ডিসেম্বর, 1 বছর পরে সেই স্বপ্ন কাহিনী আবার নতুন করে মনে পড়লো আমার। কেন? কাহিনী বলা শেষ করে নিশীথ থামল, পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। পাইপের আগুনটা নিভে গিয়েছিল, তবু সেই নিভন্ত পাইপ মুখে আমি বড় সোফাটায় হেলান দিয়ে পূর্ণাবয়ব ছবির মতো স্থির হয়ে বসেছিলাম। এতক্ষণে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার স্বপ্ন দেখার পরের দিন বারবারা স্মিথ তার ছবিটা ডেলিভারি নিতে আসেনি? না, আর সবচেয়ে আশ্চর্য কি জানো প্রতুল, এই দীর্ঘ 1 বছরের মধ্যে বারবারা স্মিথ কোনোদিনই ছবিখানা নিতে আসেনি। না আসাই স্বাভাবিক। ঠিক 1 বছর আগে খবরের কাগজে একটা রিপোর্ট বেরিয়েছিল, বারবারা স্মিথ নামে স্যান ফ্রান্সিসকোর একটি মেয়ে 13ই ডিসেম্বর রাত্রে পার্ক স্ট্রিটে তার ফ্ল্যাট থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। পুলিশ বহু চেষ্টাতেও তার কোনো সন্ধান পায়নি। তোমার স্বপ্ন কাহিনীর সঙ্গে এই ঘটনাটার অদ্ভুত যোগাযোগ রয়েছে না নিশীথ? খবরটা তুমিও নিশ্চয়ই পড়েছিলে। এক মুহূর্ত আমার মুখের দিকে চুপ করে তাকিয়ে থেকে নিশীথ জবাব দিল, না, আমি পড়িনি প্রতুল। তারপর হঠাৎ দাঁড়িয়ে উঠে ভারী ওভারকোটটা গায়ে দিতে দিতে বলল, যাকে ও কথা, রাত অনেক হলো, ঝড় আজকে আর থামবে বলে মনে হয় না। চলো যাওয়া যাক। হলের আলো নিভিয়ে দুজনে বাইরে এলাম। স্টুডিওর দরজা বন্ধ করার জন্য নিশীথ পকেট থেকে চাবি বার করতেই আমার মনে পড়ে গেল একটা কথা। বললাম, একটু দাঁড়াও, তামাকের পাউচটা টেবিলের ওপর ফেলে এসেছি। ওভারকোটের কলার তুলে দিয়ে নিশীথ বললে, নিয়ে এসো, বেশি দেরি করো না কিন্তু, আজ মারাত্মক শীত পড়েছে, ঠান্ডায় জমে যাচ্ছি। আমি একা হলের মধ্যে ঢুকে বাতি জ্বাললাম, তারপর টেবিলের ওপর থেকে পাউচটা নিয়ে পকেটে পুরলাম। ফিরে আসতে গিয়ে হঠাৎ নজরে পড়ল উত্তরের জানলাটা খোলা। কি অন্যমনস্কই নিশীথ, বন্ধ করতে ভুলে গেছে। কিংবা এমনও হতে পারে যে তার দুঃস্বপ্নের মধ্যে বারবারা স্মিথ এই জানলা দিয়ে পালাতে গিয়ে খুন হয়েছিল বলেই নিশীথ এদিকটায় বড় একটা আসে না। জানলাটায় গরাদ নেই, বন্ধ করে যাওয়াই ভালো, নইলে সারা রাত ঝোড়ো হাওয়া আসবে। চোর আসাও বিচিত্র নয়। আমি জানলার কাছে এগিয়ে গেলাম, কিন্তু কপাট দুটো বন্ধ করতে গিয়ে আমি চমকে উঠলাম। জানলার ছিটকিনির হুকে কি একটা আটকে রয়েছে না? সেটা নিয়ে আলোয় ভালো করে দেখলাম। জীবনে এতটা আশ্চর্য আমি আর কখনো হইনি। এতটা আঘাতও বোধহয় কমই পেয়েছি জীবনে। উত্তরের জানলাটা আর বন্ধ করা হলো না। ছিটকিনি খোলা কপাট দুটো ঝড়ে বুক চাপড়ানির মতো আছড়ে আছড়ে পড়ছে। দরজা ঠেলে ঢুকে নিশীথ করলে, কি হে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দুঃস্বপ্নের ব্যাখ্যা ভাবছো নাকি? আর আমি বেচারি এদিকে ঠান্ডায় জমে যাওয়ার দাখিল। চৌকিতে আমি হাতের জিনিসটা পকেটে পুরে ফেললাম, তারপর ফিরে দাঁড়িয়ে বললাম, তাই বটে। সে কথা আরেকদিন শোনা যাবে, এখন চলো। আমি এগিয়ে গিয়ে আমার বন্ধুর মুখোমুখি দাঁড়ালাম। শান্ত